আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজের বিশেষ বুলেটিনে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে তিনি ইরানের জ্বালানি অবকাঠামোর উপর সম্ভাব্য হামলার আরও 10 দিনের জন্য স্থগিত রাখবেন, অর্থাৎ 6 এপ্রিল পর্যন্ত অপেক্ষা করবেন। একই সঙ্গে তিনি দাবি করেছেন ইরানের সঙ্গে একটি শান্তি চুক্তি নিয়ে আলোচনা খুব ভালোভাবে এগোচ্ছে। তবে রয়টার্সের বরাতে জানা গেছে তেহরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন যুক্তরাষ্ট্রের পাঠানো শান্তি প্রস্তাবটি একপেশে ও অন্যায্য এবং এতে ইরানের স্বার্থ যথাযথভাবে প্রতিফলিত হয়নি। এদিকে পাক পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ইসাকদার নিশ্চিত করেছেন যে পাকিস্তান বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বার্তা আদান প্রদানে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছেন। তিনি জানান তুরস্ক ও মিশরও যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টায় সহায়তা করছে। অন্যদিকে ইরানের উপস্বাস্থ্যমন্ত্রী আলী জাফারি জানিয়েছেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত অন্তত 1937 জন নিহত হয়েছেন। একই সময় ইসরায়েলে লেবাননের দক্ষিণাঞ্চলে জাহরানি দক্ষিণে বসবাসকারী সকল নাগরিককে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে, যা ইসরায়েল সীমান্ত থেকে প্রায় 50 কিলোমিটার দূরে অবস্থিত। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2রা মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় দেশটিতে 1100 এর বেশি মানুষ নিহত হয়েছে। পুরো অঞ্চলে সামরিক উত্তেজনা, কূটনৈতিক যোগাযোগ এবং মানবিক সংকট একসঙ্গে গভীরতর হচ্ছে। ইরান যুক্তরাষ্ট্রের 15 দফা প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব বুধবার রাতেই মধ্যস্থতাকারীদের মাধ্যমে পাঠিয়েছে বলে জানিয়েছে তাসনিম নিউজ এজেন্সি। সূত্রটির দাবি তেহরান স্পষ্টভাবে জানিয়েছে যে কোনো সমঝোতার আগে প্রতিপক্ষের হত্যাকাণ্ড ও সামরিক আগ্রাসন পুরোপুরি বন্ধ করতে হবে। ভবিষ্যতে যেন আবার যুদ্ধ না হয় সেজন্য কার্যকর ও নির্দিষ্ট নিশ্চয়তা দিতে হবে। যুদ্ধজনিত ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ ও পুনর্গঠনের অর্থনৈতিক দায়বদ্ধতা লিখিতভাবে নির্ধারণ করতে হবে এবং শুধু ইরান নয়, অঞ্চল জুড়ে যেসব প্রতিরোধ শক্তি এই সংঘাতে অংশ নিয়েছে তাদের ক্ষেত্রেও যুদ্ধের অবসানে একইভাবে কার্যকর করতে হবে। সূত্র আরও জানায় হরমুজ প্রণালীর উপর ইরানের সার্বভৌম অধিকার একটি স্বাভাবিক ও বৈধ অধিকার, যা অব্যাহত থাকবে এবং প্রতিপক্ষের প্রতিশ্রুতি বাস্তবায়নের গ্যারান্টি হিসেবেও এটি স্বীকৃত হওয়া দরকার। একই সঙ্গে জেনেভায় 2য় দফা পারমাণবিক আলোচনায় উত্থাপিত পূর্ববর্তী দাবিগুলো বহাল রয়েছে বলে জানানো হয়েছে। সূত্রের ভাষ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের আলোচনার আহ্বানকে তেহরান 3য় প্রতারণামূলক কৌশল হিসেবে দেখছে, কারণ ওয়াশিংটন একদিকে নিজেকে শান্তিপ্রিয় হিসেবে তুলে ধরে আন্তর্জাতিক জনমত প্রভাবিত করতে চায়, অন্যদিকে বৈশ্বিক তেলের দাম কম রাখতে চায় এবং একই সঙ্গে দক্ষিণ ইরানের সম্ভাব্য নতুন সামরিক পদক্ষেপের প্রস্তুতির জন্য সময় নিতে চায়। সূত্রটি আরও দাবি করে 2025 সালের 12 দিনের যুদ্ধের আগে যেমন আলোচনার মধ্যেই হামলা শুরু হয়েছিল, বর্তমান পরিস্থিতিতেও যুক্তরাষ্ট্র আলোচনার আড়ালে নতুন পদক্ষেপের পথ তৈরি করছে। এ কারণে এখন আমেরিকার আলোচনার সদিচ্ছা নিয়ে তেহরানের সন্দেহ আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি। ইরানের জন্য এনপিটি থেকে বেরিয়ে যাওয়ার দাবি সাম্প্রতিক সময়ে দেশটির রাজনৈতিক ও কৌশলগত আলোচনায় আরও জোরালো হয়েছে। সমর্থকদের মতে বহু বছর ধরে সদস্য থাকা সত্ত্বেও ইরান শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি ব্যবহারে প্রত্যাশিত সুবিধা পায়নি, বরং আন্তর্জাতিক চাপ, নিষেধাজ্ঞা ও অবকাঠামোর উপর হামলার মুখে পড়েছে। অন্যদিকে ইসরায়েল কখনো এনপিটিতে যোগ না দিয়েও একই ধরনের আন্তর্জাতিক চাপের মুখে পড়েনি। এই বৈষম্য ইরানে গভীর অসন্তোষ তৈরি করেছে। ইরান শুধু এনপিটির সদস্যই নয়, অতীতে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির অতিরিক্ত নজরদারির ব্যবস্থাও মেনে নিয়েছে এবং জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশনের অধীনে অতিরিক্ত প্রোটোকলের চেয়েও বেশি সহযোগিতা করেছে। তবুও সমালোচকদের অভিযোগ, এই স্বচ্ছতা শেষ পর্যন্ত দেশটির জন্য নিরাপত্তা ঝুঁকি বাড়িয়েছে, কারণ পারমাণবিক স্থাপনা সম্পর্কিত তথ্য শত্রুপক্ষের হাতে পৌঁছেছে এবং তার নাশকতা বা হামলায় ব্যবহৃত হয়েছে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে রাফায়েল গ্রসির বক্তব্যকে ইরানে অনেকে অত্যন্ত বিতর্কিত হিসেবে দেখছেন এবং মনে করছেন সংস্থাটি নিরপেক্ষতার বদলে পশ্চিমা শক্তির রাজনৈতিক প্রভাবের অধীনে কাজ করছে। তাদের যুক্তি হলো, যখন সদস্যপদ দেশের নিরাপত্তা নিশ্চিত করতে পারে না এবং শান্তিপূর্ণ প্রযুক্তি ব্যবহারের অধিকারও বাস্তবে সুরক্ষিত হয় না, তখন এনপিটিতে থাকা অর্থহীন হয়ে পড়ে। একই সঙ্গে ইরান বারবার বলেছে তাদের পারমাণবিক কর্মসূচি সামরিক নয়, বরং বিদ্যুৎ উৎপাদন, চিকিৎসা ও গবেষণার মতো শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত। তাই অনেকের দৃষ্টিতে বর্তমান বাস্তবতায় এনপিটি ইরানের জন্য আস্থার নয়, বরং কৌশলগত পুনর্বিবেচনার বিষয় হয়ে উঠেছে।
ইরানের একটি সামরিক সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল আগ্রাসনের আশঙ্কাকে সামনে রেখে দেশজুড়ে 1 মিলিয়নেরও বেশি যোদ্ধাকে স্থলযুদ্ধের জন্য সংগঠিত করা হয়েছে। সূত্রটি বলেছে, বিশেষ করে ইরানের দক্ষিণাঞ্চলীয় সীমান্তে যদি মার্কিন বাহিনী কোনো ধরনের স্থল অভিযান চালানোর চেষ্টা করে, তবে সেটি তাদের জন্য ঐতিহাসিক ভুল হবে এবং ইরানের মাটিতে এমন প্রতিরোধ গড়ে তোলা হবে যা যুক্তরাষ্ট্রের জন্য ঐতিহাসিক জাহান্নাম সৃষ্টি করবে। সাম্প্রতিক দিনগুলোতে দেশটির তরুণদের মধ্যে ব্যাপক সাড়া দেখা গেছে। বহু যুবক স্বেচ্ছায় বাসিজ, আইআরজিসি এবং আর্তেশের বিভিন্ন কেন্দ্রে নাম নিবন্ধন করে সম্ভাব্য যুদ্ধে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করছে। সূত্রের ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র যদি হরমুজ প্রণালী খুলে দেওয়ার নামে সামরিক পদক্ষেপ নেয়, তবে ইরান সেই পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে। এমনকি প্রণালী বন্ধ থাকার সম্ভাবনাকেও কৌশলগত বিকল্প হিসেবে বিবেচনা করা হচ্ছে। একই সঙ্গে সূত্রটি দাবি করেছে, সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনা ইরানের প্রতিরক্ষা প্রস্তুতিকে আরও তীব্র করেছে। প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিরুদ্ধে বড় পরিসরের সামরিক অভিযান শুরু করার পর দেশ জুড়ে প্রতিরোধ মনোভাব শক্তিশালী হয়েছে। এতে বিমান হামলায় সামরিক ও বেসামরিক অবকাঠামোর ক্ষয়ক্ষতি এবং হতাহতের ঘটনা ঘটেছে বলে দাবি করা হয়। এর জবাবে ইরানের সশস্ত্র বাহিনী ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে মার্কিন ও ইসরায়েলি অবস্থান লক্ষ্য করে পাল্টা অভিযান পরিচালনা করছে বলে জানানো হয়েছে। সামরিক পর্যবেক্ষকদের মতে, পরিস্থিতি আরও জটিল হলে মধ্যপ্রাচ্যে বৃহত্তর সংঘাতের ঝুঁকি তৈরি হতে পারে। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেয়া এক বার্তায় সতর্ক করে বলেছেন, ইরানের একটি কৌশলগত দ্বীপ দখলের উদ্দেশ্যে শত্রুপক্ষের সমন্বিত একটি পরিকল্পনা বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে এবং এ কাজে অঞ্চলের একটি দেশ তাদের সহায়তা করছে বলে তেহরানের কাছে তথ্য রয়েছে। তার ভাষ্য অনুযায়ী, ইরানের বিরুদ্ধে অবস্থান নেওয়া বাহ্যিক শক্তিগুলো একটি নিকটবর্তী আঞ্চলিক রাষ্ট্রের সমর্থন নিয়ে এমন সামরিক পদক্ষেপ বিবেচনা করছে যা বাস্তবায়িত হলে পরিস্থিতি দ্রুত বিস্ফোরক রূপ নিতে পারে। গালিবাফ স্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি ইরানের ভূখণ্ড বা দ্বীপের দিকে শত্রুপক্ষ সামান্য অগ্রসর হওয়ারও চেষ্টা করে, তবে সংশ্লিষ্ট আঞ্চলিক দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো কোনো সীমাবদ্ধতা ছাড়াই হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হবে। তিনি এই সম্ভাব্য পদক্ষেপকে সরাসরি ইরানের সার্বভৌমত্বের বিরুদ্ধে আগ্রাসী উদ্যোগ হিসেবে উল্লেখ করেন। ইয়েমেনের হুথি আন্দোলনের নেতা আব্দুল মালিক আল হুথি ঘোষণা করেছেন যে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ঘিরে চলমান যুদ্ধ পরিস্থিতিতে তাদের অবস্থান নিরপেক্ষ নয় এবং প্রয়োজন হলে তারা সামরিকভাবে হস্তক্ষেপ করতে প্রস্তুত। বৃহস্পতিবার সম্প্রচারিত এক টেলিভিশন ভাষণে তিনি বলেন, তাদের অবস্থান ইসলামী ঐক্য ও মুসলিম বিশ্বের প্রতি দায়বদ্ধতা থেকে নির্ধারিত হয়েছে এবং আঞ্চলিক পরিস্থিতি যেদিকে যাবে সে অনুযায়ী তারা সামরিক পদক্ষেপ নিতে পারে। তিনি উল্লেখ করেন, অতীতের মতো ভবিষ্যতেও যদি প্রয়োজন দেখা দেয়, তাহলে হুথিরা সরাসরি সামরিক প্রতিক্রিয়া জানাবে। আল হুথি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানের উপর চালানো হামলা শুধু একটি দেশের বিরুদ্ধে সামরিক আগ্রাসন নয়, বরং এর ফলে পুরো অঞ্চলের নিরাপত্তা, স্থিতিশীলতা এবং বিশ্বের বিভিন্ন দেশের অর্থনৈতিক স্বার্থ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তার ভাষায়, এই হামলার কোনো ন্যায্যতা নেই এবং এটি একটি বৃহত্তর পরিকল্পনার অংশ যার মাধ্যমে মধ্যপ্রাচ্যের মানচিত্র পরিবর্তনের চেষ্টা চলছে। তিনি অভিযোগ করেন, বহু বছর ধরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এমন একটি কৌশল অনুসরণ করছে যার লক্ষ্য হচ্ছে পুরো অঞ্চলকে নতুনভাবে সাজানো এবং তথাকথিত বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠার পথ তৈরি করা। ইরানের সমর্থনপুষ্ট হুথিরা 2014 সাল থেকে ইয়েমেনের রাজধানী সানা সহ দেশের বড় অংশ নিয়ন্ত্রণ করছে। গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের প্রতিবাদে তারা পূর্বেও ইসরায়েল ও লোহিত সাগর দিয়ে চলাচলকারী জাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। বর্তমান আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে তাদের এই নতুন সতর্কবার্তা মধ্যপ্রাচ্যে আরও বিস্তৃত সংঘাতের আশঙ্কা বাড়িয়ে তুলেছে। হিউম্যান রাইটস ওয়াচ সহ বিভিন্ন মানবাধিকার সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের সামরিক বাহিনী দক্ষিণ লেবাননের বেসামরিক এলাকায় সাদা ফসফরাস ব্যবহার করেছে, যা আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। আল মায়াদিন জানায়, দক্ষিণ লেবাননের আরনুন, ইয়হমর আল শাকিফ ও কফর তেবনিত এলাকায় হামলার সময় সাদা ফসফরাস বোমা নিক্ষেপ করা হয়েছে। সাদা ফসফরাস একটি দাহ্য রাসায়নিক অস্ত্র যা মানুষের শরীরে মারাত্মক দগ্ধতা সৃষ্টি করে এবং দীর্ঘমেয়াদী শারীরিক ক্ষতি ডেকে আনে। ঘনবসতিপূর্ণ এলাকায় এর ব্যবহার আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন হিসেবে বিবেচিত হয়, কারণ এটি বেসামরিক মানুষের জীবন ও পরিবেশ উভয়ের জন্যই বিপজ্জনক। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, মার্চের শুরু থেকে চলমান হামলায় 1094 জন
নিহত এবং ৩,১১৯ জন আহত হয়েছে। পাশাপাশি 10 লক্ষেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। মানবাধিকার পর্যবেক্ষকরা বলছেন, আবাসিক এলাকায় এমন আগ্নেয়াস্ত্র ব্যবহারের মাধ্যমে বেসামরিক জনগোষ্ঠীকে সরাসরি ঝুঁকির মুখে ফেলা হয়েছে। বিশেষজ্ঞদের মতে এ ধরনের হামলা আন্তর্জাতিক অপরাধ আদালতের আওতায় যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধ হিসেবে তদন্তযোগ্য হতে পারে। কারণ আন্তর্জাতিক অপরাধ আদালতের বিধি এবং জেনেভা কনভেনশন অনুযায়ী বেসামরিক এলাকায় দাহ্য অস্ত্র ব্যবহার, অতিরিক্ত বল প্রয়োগ এবং সুরক্ষিত জনগোষ্ঠীর উপর পরিকল্পিত আক্রমণ গুরুতর অপরাধ। আন্তর্জাতিক আইন অনুযায়ী এ ধরনের ঘটনার নিরপেক্ষ তদন্ত, প্রমাণ সংরক্ষণ এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনা জরুরি। কারণ বেসামরিক মানুষের বিরুদ্ধে নিষিদ্ধ অস্ত্রের ব্যবহার শুধু তাৎক্ষণিক ক্ষতিই নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য গভীর মানবিক বিপর্যয় ডেকে আনে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।